বৈকল্পিক সপ্তম সংখ্যা, জুন 2021। সহজিয়া। আজকের প্রতিবেদন পরিবেশ রক্ষার লড়াইয়ে চাই সমাজের ব্যাপকতম মানুষের ঐক্য। লিখেছেন অনির্বাণ মুখোপাধ্যায়। পাঠ করছি দীপন দেব রায়। গত বছর 20শে মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আছড়ে পড়েছিল বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে সৃষ্ট আমফান নামের এক ঘূর্ণিঝড়। এর ফলে শহর কলকাতার বেশ কিছু এলাকা নিষ্প্রদীপ ছিল বেশ কয়েকদিন। ব্যাহত হয়েছিল অন্যান্য নাগরিক পরিষেবাও। শহর কলকাতার চৌহদ্দির বাইরে, বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলোতে এই ঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বহু গ্রাম, চাষের অযোগ্য হয়ে পড়েছিল একরের পর একর কৃষিজমি। যে স্বল্প পরিমাণ নাগরিক পরিষেবা পৌঁছেছিল ওই সব অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাও। বিশেষজ্ঞদের মতে গত 200 বছরের মধ্যে দক্ষিণবঙ্গ এই ধরনের ঘূর্ণিঝড় প্রত্যক্ষ করেনি। তার মানে অবশ্য এই নয় যে এই ঘূর্ণিঝড় ছিল বিচ্ছিন্ন কোনো ঘটনা, বরং বিগত দশকের দিকে নজর রাখলে আমরা দেখতে পাব বারংবার সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। কখনো তার নাম বুলবুল, আবার কখনো ফণী। আর 2009 সালের মে মাসে আইলা নামে যে ঝড় আছড়ে পড়েছিল তার প্রভাব হয়তো আজও পরিলক্ষিত হচ্ছে সুন্দরবনের গ্রাম থেকে গ্রামান্তরে। শুধু সুন্দরবনই নয়, নিম্নচাপ ও তজ্জনিত ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন সময় এই অঞ্চলে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের নাম ও তাদের সময়কালের কথা উল্লেখ করে অযথা লেখাটা ভারাক্রান্ত না করেও একথা বলা যায় যে এই ধরনের বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা সাম্প্রতিক অতীতে বৃদ্ধি পেয়েছে। শুধু পূর্ব উপকূলই নয়, চিন্তা বাড়াচ্ছে আমাদের দেশের অপেক্ষাকৃত শান্ত পশ্চিম উপকূল। অমিতাভ ঘোষ তাঁর দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট বইতে দেখিয়েছেন বিগত 2 দশকের মধ্যে কিভাবে অশান্ত হয়ে উঠেছে পশ্চিম উপকূল। একথা স্মরণে রাখা ভালো যে দেশের পূর্ব উপকূলে আমফান আছড়ে পড়ার অব্যবহিত পরেই পশ্চিম উপকূল সাক্ষী হয়েছিল বায়ু নামক ঘূর্ণিঝড়ের। এই মাসের প্রথম দিকেও আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে আছড়ে পড়ে তক্তাই নামের ঘূর্ণিঝড়, যার তীব্রতার পরিমাণ গত বছরের ঘূর্ণিঝড়ের থেকেও বেশি। অন্যদিকে উত্তর তথা মধ্য ভারতের আবহাওয়ায় পরিলক্ষিত হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র ছবি। ক্রমবর্ধমান তাপপ্রবাহের বলি হচ্ছেন বহু মানুষ, বৃদ্ধি পাচ্ছে বন্যার তীব্রতা। 2019 সালে কেরালায় হওয়া তীব্র বন্যার কথা এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। শুধু যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর উন্নততর অর্থনীতিগুলোও। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তের অঙ্গরাজ্যগুলোতেও বৃদ্ধি পাচ্ছে খরা এবং দাবানলের সংখ্যা। 2019-20 সালে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অংশে হওয়া দাবানল ও তার ফলে জীবন ও সম্পত্তিহানির ঘটনা আমাদের সকলেরই জানা। সুতরাং একথা বলাই যায় যে জলবায়ু পরিবর্তন আজ সারা পৃথিবীর কাছে এক গভীর সংকট হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই সংকটের তীব্রতা এমন যে একে প্রতিরোধ করা না গেলে
গভীরতর সংকটে নিমজ্জিত হবে আমাদের সভ্যতা। প্রশ্ন উঠবে তার অস্তিত্ব নিয়েও। সম্প্রতি প্রসিদ্ধ বিজ্ঞান পত্রিকা নেচারে প্রকাশিত এক গবেষণাপত্রে একদল বিজ্ঞানী দেখিয়েছেন যে বর্তমান বিশ্ব উষ্ণায়নের হার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করা না গেলে 2100 খ্রিস্টাব্দের মধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশের হিমবাহের গলন ত্বরান্বিত হবে এবং এর ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাবে 25 সেন্টিমিটারের মতো। এর ফলাফল সহজেই অনুমেয়। এর ফলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বন্যার প্রকোপ, ধ্বংস হয়ে যাবে বেশ কিছু উপকূলবর্তী এলাকা। এই সমাসন্ন বিপর্যয় থেকে পরিত্রাণের পথ কী? নেচার পত্রিকায় প্রকাশিত ওই রিপোর্টের প্রধান লেখক ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ডিকন্টোর মতে 2015 সালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস মহাসম্মেলনে স্থিরীকৃত উষ্ণায়নের মাত্রায় প্রতি বছর 1.5 ডিগ্রি সেলসিয়াস যদি পৌঁছানো যায় তাহলেই ওই হিমবাহের গলনের প্রক্রিয়াকে প্রশমিত করা যাবে। এই সংকট থেকে পরিত্রাণের পথ অনুসন্ধান করার আগে আমাদের বুঝে নেওয়া দরকার কেন আমাদের পৃথিবী আজ এই সংকটের মুখোমুখি হলো। আমরা জানি যে অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকেই ইউরোপের অর্থনীতিতে উল্লেখযোগ্য বদল ঘটতে থাকে। অর্থনীতির মূল ভারকেন্দ্র কৃষি থেকে সরে এসে দাঁড়ায় বৃহৎ শিল্পে। এই প্রক্রিয়া কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বেশ কয়েক শতকের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ফসল। 16শ শতকের মধ্যভাগ থেকে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষত ইংল্যান্ডে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ধীরে ধীরে কিভাবে শিল্প বিপ্লবের রূপ পরিগ্রহ করল তা এই নিবন্ধের আলোচ্য বিষয় নয়। তবে একথা বলা যেতে পারে যে অষ্টাদশ শতকের মধ্যভাগে উন্নততর প্রযুক্তিকে হাতিয়ার করে ইউরোপে শিল্পোৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। উৎপাদিত সামগ্রীকে বাজারজাত করা এবং প্রয়োজনীয় কাঁচামালের সন্ধানেই ইংল্যান্ড সহ অন্যান্য দেশের বণিকরা নতুন নতুন উপনিবেশের অনুসন্ধানে বেরিয়ে পড়েন। ঊনবিংশ শতকের প্রথম ভাগে রেল ইঞ্জিনের আবিষ্কার বাণিজ্যে যেমন নতুন গতির সঞ্চার করে, তেমনি তা জীবাশ্ম জ্বালানির প্রয়োজন বাড়িয়ে দেয় বেশ কয়েক গুণ। বহু গবেষক দেখিয়েছেন কিভাবে শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবাশ্ম জ্বালানির প্রতি নির্ভরতা বেড়েছে, কিভাবে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য প্রাণ হাতে খনির অন্ধকার গহ্বরে নামতে বাধ্য করা হয়েছে বিভিন্ন দেশের শ্রমিককে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে কয়লার পরিবর্তে খনিজ তেলই হয়ে ওঠে মূল জীবাশ্ম জ্বালানি। 1970-এর দশক থেকে তেলের খনির উপর ছলে বলে কৌশলে আধিপত্য কায়েম করেছে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ডের মতো শিল্পোন্নত দেশগুলো। তেলের খনি দখলের জন্য বহু দেশে বছরের পর বছর ধরে চলেছে আগ্রাসন। উপনিবেশের অর্গল ছিন্ন করে বহু দেশের স্বাধীনতা লাভ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালের রাজনীতির আর একটি উল্লেখযোগ্য ঘটনা। সেই সব দেশের শাসকেরাও উন্নয়নের নীল নকশা নির্ণয় করতে গিয়ে বেছে নিয়েছেন বৃহৎ শিল্প দ্বারা পরিচালিত অর্থনীতি। এই কারণেই সেই সব দেশে গচ্ছিত প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারকে উৎসাহ দেওয়া হয়েছে। এর ফলে উন্নয়ন কিছুটা হয়েছে ঠিকই, তবে তার সুফল সীমিত থেকে গেছে সমাজের উচ্চ ও মধ্যবিত্ত মানুষের মধ্যে। সমাজের প্রান্ত সীমায় ছড়িয়ে থাকা মানুষ এই উন্নয়নের সুফল থেকে যেমন বঞ্চিত হয়েছেন, তেমনি তাদের জীবন ও জীবিকার বিনিময়েই নির্মিত হয়েছে এই উন্নয়নের ভিত। আর ছিন্নমূল সেই সব মানুষ
ছড়িয়ে পড়েছেন বড় বড় মহানগরে। আজকে এই ধরনের মানুষকেই পরিযায়ী শ্রমিক হিসাবে আখ্যায়িত করা হচ্ছে সংবাদ মাধ্যমে। স্বাধীনতার পর আমাদের দেশের নীতি নির্ধারকেরাও ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতা মেনেই বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মধ্য দিয়েই দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে চেয়েছেন। আর এই জন্য প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটানোর জন্যই বড় বড় নদী বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। কিন্তু উন্নয়নের এই নীল নকশায় নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কথা খুব একটা গুরুত্ব দিয়ে ভাবা হয়নি। স্বাভাবিকভাবেই বাসস্থান ও জীবিকা হারিয়েছেন বহু মানুষ। অনেক ক্ষেত্রেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ। এক্ষেত্রে নর্মদা নদীতে নির্মীয়মান বেশ কয়েকটি বাঁধের বিরুদ্ধে সার্বিক গণ আন্দোলনের কথা বলা যেতে পারে। বাঁধগুলো নির্মাণের ফলে যে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হলেন, নামমাত্র আর্থিক সাহায্য দিয়েই তাদের পুনর্বাসনের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চেয়েছে সংশ্লিষ্ট রাজ্য তথা দেশের সরকার। এর ফলেই এইসব মানুষকে বাধ্য হয়ে অহিংস আন্দোলন শুরু করতে হয়েছে। কিন্তু সেই আন্দোলনকেও খুব একটা গুরুত্ব দেয়নি দেশের সরকার। বদল আসেনি উন্নয়নের অভিমুখের। উপরন্তু আমাদের দেশে যে সময় থেকে মুক্ত বাজার অর্থনীতিকে আবাহন করা হয়েছে, সেই সময় থেকেই প্রাকৃতিক সম্পদের ওপর বহুজাতিক কর্পোরেশনগুলোর অধিকার সুপ্রতিষ্ঠিত করায় নিয়োজিত থেকেছে আমাদের দেশের সরকার। এই উদ্দেশ্যে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে রাজনৈতিক জনমত। গণ আন্দোলনের চাপে কখনো কখনো সরকার পিছু হটলেও ঘুরপথে আবারও আমাদের দেশের জল, জঙ্গল, খনির অধিকার বহুজাতিক সংস্থাগুলোর হাতে তুলে দেওয়ার চেষ্টা চলেছে। গত 7 বছরে এই প্রচেষ্টা যে বাড়তি গতি পেয়েছে তা বলাই বাহুল্য। গত বছর অতিমারির আবহেই দেশের বেশ কয়েকটি কয়লা খনি তুলে দেওয়া হয়েছে বেসরকারি হাতে। শুধু তাই নয়, কর্পোরেটদের সুবিধা করে দেওয়ার জন্যই পরিবেশ আইনেও আনা হয়েছে প্রয়োজনীয় সংশোধন। শিল্প স্থাপন করার জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদানের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রয়াসই এই সংশোধনের মূল উপজীব্য। ফলে জীব বৈচিত্র্যের দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়টিকে ততটা গুরুত্বপূর্ণ বলে আর মনে করা হচ্ছে না বলেই পর্যবেক্ষকদের মতামত। এর অনিবার্য ফলশ্রুতি হলো এই যে জীব বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের দখল চলে যাবে বেসরকারি শিল্পপতিদের হাতে। বিপন্ন হবে পরিবেশের ভারসাম্য, বিপন্ন হবে বহু মানুষের জীবন। এই ঘটনা যে কেবল আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সীমাবদ্ধ তা নয়। অনুরূপ বিতর্ক আমরা লক্ষ্য করেছি অস্ট্রেলিয়ার মতো মধ্য আয়ের দেশেও, যেখানে আদানি গোষ্ঠীর কয়লা খনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন ওই দেশের সাধারণ মানুষ। গত বছর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে পরিবেশ রক্ষা অন্যতম আলোচ্য বিষয় হিসাবে আত্মপ্রকাশ করার নেপথ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া সহ পশ্চিম আমেরিকার বহু রাজ্যে বেড়ে চলা প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা এবং তার বিরুদ্ধে মানুষের সোচ্চার এবং সংগঠিত প্রতিবাদ। বস্তুত এই প্রতিবাদ চলছে বিগত বেশ কয়েক বছর ধরেই। বিজ্ঞানীদের সাবধানবাণী দেশের পরিচালকরা না শুনলেও সাধারণ মানুষের মধ্যে যে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে, তার প্রতিফলন আমরা দেখতে পাই ইউরোপ তথা পৃথিবীর অন্যান্য অংশে জলবায়ু পরিবর্তন রোধের দাবিতে সংঘটিত প্রতিবাদ কর্মসূচিগুলিতে। এ প্রসঙ্গে
2019 সালের 20শে সেপ্টেম্বর দিনটার কথা উল্লেখ করা প্রয়োজন। ওই দিনেই সারা পৃথিবীর ছাত্রছাত্রীরা জলবায়ু পরিবর্তন রোধ করার লক্ষ্যে উপযুক্ত নীতি গ্রহণের দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিল। এই আন্দোলনের মুখ হিসাবে আত্মপ্রকাশ করেছে সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ। 2020 সালে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বৈঠকে গ্রেটা দ্ব্যর্থহীন ভাষায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে সমবেত শাসকবর্গের কাছে দৃষ্টান্তমূলক ও সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। এই সংকট থেকে পরিত্রাণের পথ কি সেই সম্পর্কেও দিশা নির্দেশ দেওয়ার চেষ্টা করে এই কিশোরী। তার বক্তব্যের মূল কথা ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। প্রত্যাশিতভাবেই তার এই বক্তব্যে রুষ্ট হন আমেরিকার তদানীন্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি তাকে ধ্বংসের প্রবক্তা হিসাবে আখ্যায়িত করেন। ট্রাম্পের অর্থমন্ত্রী স্টিফেন ম্যানুচিন গ্রেটা সহ অন্যান্য কিশোর পরিবেশ কর্মীদের অর্থনীতি নিয়ে পড়াশোনা করার নিদান দেন। এই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট যে জলবায়ু পরিবর্তনের সংকটের প্রতিকারের পথে প্রধান অন্তরায় হল পুঁজিবাদী অর্থব্যবস্থা। অমিতাভ ঘোষ তাঁর দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট বইতে পুঁজিবাদ ও পরিবেশের বিপর্যয়ের মধ্যেকার যোগসূত্রটি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে পুঁজিবাদের বিকাশের নেপথ্যে থেকেছে জীবাশ্ম জ্বালানির বর্ধিত এবং যথেচ্ছ ব্যবহার। তিনি এও দেখিয়েছেন যে মুনাফা বৃদ্ধি ও সংগঠিত শ্রমিক শ্রেণীর প্রতিবাদ খর্ব করার লক্ষ্যেই বিংশ শতকের মধ্যভাগ থেকেই কয়লার ব্যবহারের ওপর লাগাম টানা ও খনিজ তেলের ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে। আজও সারা পৃথিবীর অর্থনীতিতে জীবাশ্ম জ্বালানির প্রভাব অপরিসীম। সুতরাং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করার যে কোনো রকম প্রচেষ্টা যে প্রবল বিরোধিতার মুখে পড়বে তা সহজেই অনুমেয়। আশার কথা এই যে জলবায়ু পরিবর্তনের বিপদ সম্বন্ধে সারা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব সচেতনতা দেখা যাচ্ছে। এই বর্ধিত সচেতনতাই বহু দেশের শাসকবর্গকে এই বিষয়ে উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করছে। আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের প্রথম কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে একটি ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস মহাসম্মেলনে যোগদান। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের বহু প্রগতিশীল রাজনীতিবিদ অর্থনীতিতে কার্বনের ব্যবহার হ্রাস করার জন্য নতুন নতুন চিন্তাভাবনা হাজির করছেন, যাকে পর্যবেক্ষকরা বলছেন গ্রিন নিউ ডিল। এই সব আলোচনায় যেমন কার্বনের ব্যবহার হ্রাসের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তেমনই গুরুত্ব দেওয়া হচ্ছে বনসৃজন ও পরিবেশ সংরক্ষণের দিকেও। বস্তুত সংরক্ষণের পরিকল্পনা নতুন নয়। বিগত বেশ কয়েক দশক ধরেই বিলুপ্তপ্রায় বন্য প্রাণীদের সংরক্ষণের প্রচেষ্টা চলেছে আন্তর্জাতিকভাবে। এই প্রক্রিয়ার মধ্যেও অবশ্য এমন কিছু উল্লেখযোগ্য বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে যা আখেরে পরিবেশ রক্ষার আন্দোলনকেই ক্ষতিগ্রস্ত করছে। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মহাসম্মেলনের পর থেকেই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ওপর হ্রাস টানার চেষ্টা যে হয়নি তা নয়। উদাহরণ হিসাবে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁর জীবাশ্ম জ্বালানির ওপর আরোপিত করের কথা বলা যেতে পারে, কিন্তু বিকল্প জ্বালানির পর্যাপ্ত সংস্থান না রেখে কেবলমাত্র জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাসের পদক্ষেপের মধ্যে দূরদর্শিতার অভাব দেখা গেছে। প্রত্যাশিতভাবেই ফ্রান্সের শ্রমিক শ্রেণীর একাংশ এই পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। জিলে জ বা ইয়েলো ভেস্ট আন্দোলন ফ্রান্সের
রাজনীতিকে যেমন আলোড়িত করেছে তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণের প্রচেষ্টা। এই বিষয়ে অন্য আরেকটি দিকের কথাও আমাদের স্মরণ রাখতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার সব দেশে একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে এমন নয়। এক্ষেত্রেও উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু যখন এই জ্বালানি নিয়ন্ত্রণের প্রশ্ন উঠছে, তখন উন্নত দেশগুলো চাইছে উন্নয়নশীল দেশগুলো সমান মাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করুক। এর ফলে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের মহাসম্মেলন থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার সপক্ষে বলতে গিয়ে তদানীন্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ভারত আর চীন যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমায় তাহলে আমেরিকাও কমাবে না। ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর এই প্রশ্নে অবস্থান এই যে পথ অনুসরণ করে প্রথম বিশ্বের দেশগুলো অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে পৌঁছল, তারা ভারতের মতো দেশকে সেই পথ পরিহার করার পরামর্শ দিচ্ছে কোনো রকম বিকল্প ব্যবস্থা না করেই। এটা এক ধরনের দ্বিচারিতা। ভারতসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর এই অবস্থানকে সম্পূর্ণ খারিজ করা যায় না, কিন্তু সাথে সাথে এও মাথায় রাখতে হবে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে যত মানুষ উন্নত দেশগুলোতে বিপন্ন হচ্ছেন, তার থেকে অনেক বেশি মানুষ বিপন্ন হচ্ছে ভারত, চীন সহ অন্যান্য উন্নয়নশীল দেশে। সুতরাং জ্বালানির বিকল্প উৎসের দিকে নজর দেওয়াটা খুবই জরুরি। পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টায় যথেষ্ট পরিকল্পনার অভাবের ফলেও কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুত সংঘাতের সৃষ্টি হচ্ছে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা অববাহিকায় সরকার যখন ব্যাঘ্র প্রকল্প তৈরি করে বাঘ সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করলেন, তখন সেই অঞ্চলের অধিবাসী চেঞ্চু উপজাতির মানুষের মধ্যে বিপুল ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিংশ শতকের শুরুতে ওই অঞ্চলের সেই সময়ের শাসক নিজাম ওই জঙ্গল দখল করেছিলেন অর্থনৈতিক উন্নয়নের জন্য। ফলে বিপন্ন হয়েছিল ওই উপজাতির মানুষের স্বাভাবিক জীবন ও জীবিকা। পরবর্তীতে ব্যাঘ্র প্রকল্প নির্মাণের ফলে এই বিপন্নতা বেশ কয়েক গুণ বেড়ে যায়। এরকম দ্বন্দ্বের ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে উপমহাদেশ সহ তৃতীয় বিশ্বের বহু দেশে। তার প্রকৃষ্ট উদাহরণ হল সুন্দরবন। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে বিপন্ন সুন্দরবনের মানুষের এক বিরাট অংশ যেমন নিজেদের স্বাভাবিক বাসস্থান ছেড়ে পাড়ি জমিয়েছেন বড় বড় শহরে, তেমনি যারা থেকে গেছেন তাদের জীবিকার জন্য বারবার পৌঁছে যেতে হয়েছে সংরক্ষিত বনাঞ্চলে। এর ফলে গত কয়েক বছরের মধ্যে 50 জনেরও বেশি মৎস্যজীবীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলে শিকার বা অন্যান্য কাজ নিষিদ্ধ হওয়ায় সামান্য ক্ষতিপূরণ পর্যন্ত পাননি দুর্দশাগ্রস্ত মৎস্যজীবী পরিবারগুলো। এর মধ্যেই অতিমারির প্রকোপ এবং তাকে মোকাবিলায় লকডাউনের সিদ্ধান্তের ফলে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন নিজ গ্রামে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট যে জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় কোনো সহজ চটজলদি সমাধান সূত্র নেই। এই সংকট মোকাবিলা করতে চাই সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। বিশেষ গুরুত্ব দিয়ে শুনতে হবে সেই সব মানুষের কথা যারা দৈনন্দিন জীবনে পরিবেশের বিপর্যয়ের অভিঘাতকে অনুভব করছেন। যে কোনো রকম পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাদের মতামত গ্রহণ করতে হবে এবং তাকে পর্যাপ্ত গুরুত্ব দিতে হবে। শুধু তাই নয়, দ্রুততার সাথে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাসের সপক্ষে জনমত গড়ে তুলতে হবে। এই কাজ করতে গেলে প্রথমেই চাই বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা ও তার অভিমুখের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।
তা না হলে মুনাফার লোভে মত্ত পুঁজি একদিন ধ্বংসের মুখে ঠেলে দেবে আমাদের পৃথিবীকেই।